এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকিরা যেভাবে চালাচ্ছে এইভাবে চালানোর জন্য স্বাধীন হয়। আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দিয়েছেন। আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেন? আসিফ নজরুলের 2 দিন পরে রাস্তায় ধরে পোলাপান থাপড়ে ন্যাংটা পোলাপান থাপড়াইলো, আসিফ নজরুল পাশে 2জন মানুষ এসে দাঁড়াবেন। আসিফ নজরুল যা করলো এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত, এই যে সরানো হচ্ছে না, আমরা কিন্তু এক এক করে সবগুলো ধরবো। তখন হাত পা ধরে চাপাচাপি করলে লাভ হবে না। একজনের কোনো রিকোয়েস্ট, যে রিকোয়েস্ট হয় সেটা খালেদা জিয়া করুক, তারেক রহমান করুক, যে মনে চায় করুক, কারো রিকোয়েস্ট কিন্তু শুনবো। ভালোই ভালো এখনো সময় দিচ্ছি। অশোক চৌধুরীর মতো ধরার আগে সুন্দর করে এগুলোরে সরান। আপনাদের কাছে আমাদের কোনো চাওয়া নেই। আমার নিজস্ব অনুসন্ধানে বাইরে হয়েছে সেই নাম যে এই মোস্তফা সরোয়ার ফারুকীর ঘৃণিত নামটা প্রস্তাব করছিল। কে সেটা? সে হইতেছে রেজওয়ানা হাসান, সুন্দরী কোটা হওয়া উপদেষ্টা। সামেসি করে কাম সাইরে নিল। আসিফ নজরুল খাইলো গ্যাল খায় ভূত হয়ে গেল, আর সে মহা আনন্দে কাম সাইরা ঠাসি খায় বসে আছে। চালাকের চালাক। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রামাণ্য চিত্র বানাইছে ফুয়াদ চৌধুরীকে দিয়ে, নাম দিছে গণফাঁসি 77। বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে, নাম দিছে নাটের গুরু। আর এটা টেলিছবি করিছে সিআইআরএ ফান্ডে, নাম হইতেছে আয়েশা। আনিসুল হক আয়েশা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ নিয়া। সেই উপন্যাসকে 2018 সালে টেলিছবিতে রূপ দেয় একজন পরিচালক, বিশেষ পরিচালক। কে সে? মোস্তফা সরোয়ার ফারুকী। হা, ওইখানে দেখানোর চেষ্টা করেছে জিয়াউর রহমানের আমল কত খারাপ ছিল, হেনা ভোট করেছিল, গুম হইতো। জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল, নিষ্ঠুর শাসক ছিল। বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসারকে। এই মোস্তফা সরোয়ার ফারুকী পত্রিকায় লিখেছে সিনেমার আয়েশার স্বামী যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল সে গুম হয়েছিল। লিখিচ্ছে আয়েশারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূতভাবে গ্রেপ্তার হওয়া স্বজনদের মুক্তির দাবিতে চোখের পানি বিসর্জন দেয়, তখন সে আবেগ রাষ্ট্রকে যে বিন্দুমাত্র নাড়া দিতে পারে না। ফারুকী স্ট্যাটাস দিয়া জানায় যে কেন ওই সময়ের গুমের কথা বলছে, কেন এখনকার গুমের কথা, মানে হাসিনার আমলের গুমের কথা কইছে না, বুঝছাও? মানে ওই সময় গুম হয়েছিল। বিশিষ্ট আওয়ামী লেসপেন্সার, প্রথম আলোর আনিসুল হক আর মোস্তফা সরোয়ার ফারুকীর যে মেল বন্ধন, এটা অনেক দিনের কেমিস্ট্রি। পত্রিকায় লিখিচ্ছে ফারুকীর জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনেই যে আরেকজন ব্যক্তির ভূমিকা আছে, তিনি হইলেন সাহিত্যিক আনিসুল হক। উপরে উল্লেখিত কয়েকটি টেলিফিল্ম ছাড়াও ফারুকীর প্রথম দিককার প্রশংসিত কাজগুলোর অধিকাংশই হয় আনিসুল হকের উপন্যাস, ছোট গল্প অথবা সরাসরি চিত্রনাট্য অবলম্বনে নির্মিত। মরে যাই। তো ফারুকী তো আয়েশা বানায় তো কাইন্দা বুক ভাসাইছিলা। তার মানে তখন মনে প্রশ্ন আসে নাই কেন 2018 সালে হাসিনা ক্ষমতায় সে কেন গুম কমিশন করে নাই 1977-এর ঘটনায়? প্রশ্ন আসে নাই কেন? প্রশ্ন আসে নাই কারণ সে সিআরআই এর ভাড়া খাটতে গেছিল। ফারুকী তখন সিআরআই টাকা দিছিল। তো বুঝলাম সেটা কও নাই তখন। এখন এটা গুম কমিশন হয়েছে। এই প্রফেসর ইউনূসের সরকার, তুমি যে সরকারের মন্ত্রী হয়েছো, ক্যাবিনেটে বসো, সেই সরকার করেছে। সেই 1977 সালের গুমের তদন্ত কেন করতে বলো না সেই গুম কমিশনকে? এখন তো তুমি ক্ষমতাবান, কও, ক্যাবিনেটে কও। এটা সৎ উদ্যোগ হইতে পারে, সিনেমা বানাইতে পারো, ক্যাবিনেটে বসতো কবে না যে গুম কমিশন হয়েছে 1977 সালে, গুমের বিচার করো, তদন্ত করো। এখন আবার সে কইবে না, কারণ সিআরআই তো টাকা দিবে না। চালাক মানুষ, এই অতি চালাক মানুষকে কে পছন্দ করলো? হ্যাঁ, অনেকে মনে করে আসিফ নজরুল। হ্যাঁ, না, সেটা ঠিক না। কে আসেন সেটা দেখি। মোস্তফা সরোয়ার ফারুকীকে আসিফ নজরুল সিলেক্ট করে নাই। মানে যত দোষ নন্দ গোষ্ঠ যা হয় সব আসিফ নজরুলের কাঁধে চাপে। ইনফ্যাক্ট মোস্তফা সরোয়ার ফারুকীর সিলেকশনের সময় আসিফ নজরুলের ভূমিকাই ছিল না কোনো। এইটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে। আমার নিজস্ব অনুসন্ধানে বাইরে হয়েছে সেই নাম যে এই মোস্তফা সরোয়ার ফারুকীর ঘৃণিত নামটা প্রস্তাব করছিল। কে সেটা? সে হইতেছে রেজওয়ানা হাসান, সুন্দরী কোটা হওয়া উপদেষ্টা। সামেসি করে কাম সাইরে নিল। আসিফ নজরুল খাইলো গ্যাল খায় ভূত হয়ে গেল, আর সে মহা আনন্দে কাম সাইরা ঠাসি খায় বসে আছে। দেখিস কেমন চালাকের চালাক। এই রেজওয়ানা হাসান মিশন নিছে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। মোস্তফা সরোয়ার ফারুকীর কেস সাকসেসফুলি করার পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এই কাজে আরো অগ্রসর হয়েছে। দেখেন নিউজটা,
কি কইছে? ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে। তো কোন তো রেজওয়ানা কি পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা? সে তো পরিবেশ মন্ত্রী। তাও ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুরানি কেন? আমি তো এমনি এমনি গেলাই না। সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে, পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার দরকার কি? এখন কইবে সাংবাদিকরা প্রশ্ন করেছে, কি করব? সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনারা পররাষ্ট্র উপদেষ্টারা জিজ্ঞেস করেন, কিন্তু সেটা তো করবে না, কারণ এই মিশন তো তার নিজের মিশন। আপনাদের মনে আছে ইলিশ মাছ কেন ইন্ডিয়া পাঠানো হইলো, সেটা নিয়েও সে বয়ান দিতে আসছিল। এই যে শুনেন, যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী? এমন কইতে পারেন সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে, মেনে নিলাম। এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং টাইমে কইছে? কয় নাই, বলছে নিজস্ব ক্যাপাসিটিতে নিজস্ব টাইমে ওর পাংখা গজাইছে। কইছে না যদি রাজনীতিবিদরাই সংস্কার করে তাহলে 53 বছর তারা কি করেছেন? হ্যাঁ, তার মানে 53 বছর কোনো সংস্কার হয় নাই। হ্যাঁ, ওই সংস্কার বুঝে চিন্তা করেন, সংস্কার হয় নাই। 80-র দশকে যে বাজারমুখী অর্থনীতি গ্রহণ করা হলো নীতি হিসাবে, এটা সংস্কার না রেজওয়ানা? 82 সালে যে উপজেলা পদ্ধতি চালু হইল, তৃণমূল পর্যায়ে প্রশাসন কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হইলো, এইটা সংস্কার না? সিটি কর্পোরেশন হইল, ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু হইল, এটা সংস্কার না স্থানীয় সরকারের? 1991 সালে যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইল, এটা সংস্কার না? তত্ত্বাবধায়ক সরকার যে হয়েছিল 96 সালে, এটা সংস্কার না? 1990-এর দশকে প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক এবং ফ্রি করা হইল, এটা সংস্কার না শিক্ষায়? 1982-তে জাতীয় ঔষধ নীতি করা হইল, পুরো ফার্মাসিউটিক্যালের আগাবাস্তলার সংস্কার হইল এই নীতিতে, এটা সংস্কার না? 4.5 মাসে আন্নে কিতা করিছেন সুন্দরী উপদেষ্টা? আন্নার টাইমে তো ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি? তো কি সংস্কার করেছেন? মুখ খারাপ করতে ইচ্ছে করলাম না আর কি। হ্যাঁ, এইটা তো আন্নার মন্ত্রণালয় কাজ নাকি? হারকুলিস হয়ে গেছেন। হ্যাঁ, একেবারে ইন্ডিয়ার সাথে সম্পর্ক, হ্যাঁ, নতুন উপদেষ্টা বানানো, একেবারে পলিটিক্যাল পার্টির সাথে পাঙ্গা নিতে গেছে। হ্যাঁ, হারকুলিস সবচেয়ে বেশি বুঝেন, সবচেয়ে বেশি পারেন। ঢাকার এয়ার কোয়ালিটি বাড়াইতে পারেন না কেন? এটা বাড়ান, এটা তো আপনার কাজ। বাড়ায় দেখান যে দায়িত্ব নিয়েছেন, সেটা পারেন করতে। 4 মাসে তো ড্রামাটিক পরিবর্তন করা দেওয়া যায় ঢাকার এয়ার কোয়ালিটি। দেখি কেনকা পারেন? এটা তো পারেন না। আসল কামে তো কোনো স্যাদব্যাদ নাই, যেটি বোমবাস্টিং কথা কওয়া যাবি, কোনো দায়িত্ব নেওয়া লাগবে না, সেটি একেবারে লেফটে ওঠে। একেবারে কি প্ল্যানিং দেওয়া লাগবে? দিয়ে দেবো, সলিড প্ল্যানিং দিয়ে দিতে পারি। 4 মাসে ঢাকার বাতাস ক্লিয়ার। লাগবা বাজি? জানি লাগবে না। হ্যাঁ, কারণ পারবে না তুমি এটা করতে। আওয়াজ তাই নিচে। আর সামেসি কোনো ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দাও, তোমার হুতায় দেওয়া 1-2 এর ব্যাপার, বেশি বাইরেও না। ঝড় আসলে না সামাল দিবার পারবে না, কান্দা বুক ভাসাবা। খুব খেয়াল রেজওয়ানা, সামনে মুরগি পিছে। এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকিরা যেভাবে চালাচ্ছে এইভাবে চালানোর জন্য স্বাধীন হয় নাই। এই জন্য মানুষ রক্ত দেয় নাই। মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে, সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে। এই বিপ্লবের পরে যেভাবে গা ছাড়া দিয়ে তারপরে সবাই মনে করলেন যে বিজয় হয়ে গিয়েছে, ঘরে চলে গেলেন, এইটা হচ্ছে আমাদের সমস্যার সবচেয়ে বড় ভুল ছিল এই জায়গাটা। অতএব এইটা ঠিক করতে হবে। যারা ছাত্ররা আছেন তাদেরকে আমি বলবো, এই যে গত যেই রদবদল হলো সেখানে মাহফুজ আলমকে আপনার প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী থেকে সরায় উপদেষ্টা বানায় দেওয়া হলো। নাহিদ ইসলাম, তারপরে আসিফ, তাদেরকেও এখান থেকে সরানোর জন্য নানান ধরনের পায়তারা করা হচ্ছে। বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসিফ এবং নাহিদ তাদেরকে জানানোই হচ্ছে না। তো এগুলো খুবই অ্যালার্মিং, যে কারণে আমি মনে করি আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত সহ যারা এখানে সমন্বয়ক ছিলেন, আন্দোলনে ছিলেন, যেসব রাজনৈতিক, আমি এখানে বিএনপি জামাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বিএনপি জামাতের অসংখ্য মানুষ এখানে আপনার এই যুদ্ধে অংশ নিয়েছিল এবং তাদের এই শহীদদের ভেতরে বেশিরভাগই বিএনপি এবং জামায়াতের লোকজন। তো এই যে মানুষগুলোর সবার অবদান, আমি মনে করি এই বিজয়টা তাদের কারণে এসছে। বিজয়টা এই এখন যারা এই যে উপদেষ্টা মন্ডলীতে আছেন, এদের আসলে এই দেশের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, ওইদিকে আদিলুর রহমান, আসিফ নজরুল, তার তো কিছু ভূমিকা অবশ্যই ছিল, এখনকার যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আমরা তুলবই। কিন্তু এই মানুষগুলোর কিছুটা আমরা চিনতাম যে এরা আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছে, ভেতরে কার কি সেটা আমরা জানি না, কিন্তু কথা বলছে অন্তত। এই মানুষগুলোর বাইরে উপদেষ্টাদের নাম আমি আমার মতো একজন, মানে এত রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণ করি, এত এই সোশ্যাল মিডিয়াতে কি হয়, কোথায় কি হচ্ছে, সরকারের এত কিছু নিয়ে আমি আলোচনা করি, আমি নিজে জানি না। বিশ্বাস করেন, আপনি হয়তো মনে করবেন যে আমি ফান করছি, আমি সবগুলো উপদেষ্টার নাম জানি না। তো এটার কারণ হচ্ছে এদের এই দেশে এদের কোনো অবদান নাই এবং এদের কোনো ভূমিকা ছিল না।
এরা আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই। তো তাদের কাছে আপনি দেশ তুলে দিবেন? এত রক্ত দিয়েছেন এদের জন্য। অতএব আপনাদেরকে এটা বাধ্য করতে হবে। বাধ্য কিভাবে করবেন? আপনি শিল্পকলা একাডেমি নিয়ে অনেক কথা হচ্ছে না? শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল তার বন্ধুকে বসিয়েছেন, আর তার শাশুড়ি ওই মেহের আফরোজ শাওন, তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন, দিয়েছেন। আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দিয়েছেন। আচ্ছা, নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দেওয়ার পরে এই ফারুকিকে কারা কারা আপনার করছে? ওর নাম কি, চঞ্চল, পলাতক চঞ্চল চৌধুরী, সে অভিনন্দন জানাচ্ছে। মুন্নি শাহ, পলাতক আরেকজন, সে অভিনন্দন জানাচ্ছে। তো এই যে এদের নিজেদের লোকজন যে আসিফ নজরুল যে তাদের কথা বলছে, সেটা এইসব দিয়ে প্রমাণ হচ্ছে। অতএব এগুলোকে এখন আপনি করবেন কি? আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেন? আসিফ নজরুলের 2 দিন পরে রাস্তায় ধরে পোলাপান থাপড়ে, ন্যাংটা পোলাপান থাপড়াইলো, আসিফ নজরুল পাশে 2জন মানুষ এসে দাঁড়াবেন। আসিফ নজরুল যা করলো এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত। অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে। এই যে সরানো হচ্ছে না, আমরা কিন্তু এক এক করে সবগুলো ধরবো। তখন হাত পা ধরে চাপাচাপি করলে লাভ হবে না। একজনের কোনো রিকোয়েস্ট, যে রিকোয়েস্ট করে সেটা খালেদা জিয়া করুক, তারেক রহমান করুক, যে মনে চায় করুক, কারো রিকোয়েস্ট কিন্তু শুনবো না। ভালোই ভালো এখনো সময় দিচ্ছি। অশোক চৌধুরীর মতো ধরার আগে সুন্দর করে এগুলোরে সরান। আপনাদের কাছে আমাদের কোনো চাওয়া নেই। আপনি বিএনপি করেন, জামাত করেন, আমি 2 দলই করি, আমার বিএনপি জামাত নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগের যে দালালরা এতদিন ছিল, যারা শেখ হাসিনার সব লুটপাট, খুন, গুম এগুলোর বৈধতা দিয়েছে, সেটার বিচার করতে হবে এবং তাদেরকে কিন্তু সরাইতে তো হবেই। এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই এবং বিচারও করতে হবে। মানে খুব দ্রুত চলে যাচ্ছে। অতএব কে কোনটার দখলে নেবেন, কে কোনটা কার কথায় চলবে, সেটা দায়িত্ব নিবে এই দেশের মানুষ, যারা কিনা রক্ত দিয়েছে। এখানে এই কোন ফারুকি টারুকি এইসব চুচিলরা এখানে জীবনে করে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায় নাই। ওদের কথা এই দেশ চলবে না। সো আপনাকে জোর করে দখল করতে হবে। এই আগের মতো টঙ্গিবাদ এইসব বলে নাটক সাজায় মানুষকে হত্যা করবেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যা কাজ করবেন, এটা করতে দেওয়া হবে না। যাই হোক, আমি আমার কাজ করছি ভাই। আমার জীবন যতদিন থাকবে ততদিন আমি আমার কাজ করে যাব। আপনাদের কাছে অনুরোধ ভাই, এই দেশের, এই বাংলাদেশ আমার কিছু দেখ, বাংলাদেশের কাছ থেকে আমি বিশাল কিছু চাই, আমার কোনো পদ দেন, কিচ্ছু চাই না ভাই। এই দেশটা ভালো থাকুক। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? মানে প্রতিটা মানুষের ভেতরে দেখলাম এইটা চাই, ওইটা চাই, এই তদবির, ওইটা লাগবে, এইটা লাগবে। ভাই নিজের ছাড়া এই দেশের কথা একটা মানুষ চিন্তা করে না। এই দেশটার জন্য কিছু করেন, চিন্তা করেন। আমি আমার জায়গা থেকে যা করার আমি সারা জীবন ওইটাই করে যাবো, আল্লাহ যদি মস্তিষ্ক যদি সুস্থ রাখেন। আপনাদের কাছে অনুরোধ, যা করার জোর করেই করতে হবে, আদায় করে নিতে হবে। আসিফ নজরুল আপনাদের কথায় সরকার চালাবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।